বাংলা ব্যাকরণ শিক্ষি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের ক্লাসে একদম সরাসরি নিয়ে এসেছি। তো তোমাদের আজকে কি পড়াবো বলেছিলাম? পড়তে জানে এমন এক মজার প্রশ্ন। ঠিক আছে, বসো। পড়তে জানে মজুর এক প্রশ্ন বলছি। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি জার্মান কবি বর্টল ব্রেক্টের লেখা। এর ইংরাজি অনুবাদ কোশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস। বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম বহুল দেবতা ও বহু স্বর কাব্যগ্রন্থ। পড়তে জানা কবিতাটি শুরু করার আগে কবিতাটি মূল সারসংক্ষেপ সম্পর্কে একটু তাহলে জেনে নিই। বর্টল ব্রেক্ট একজন সমাজ সচেতন কবি। এক মজুরের জবানিতে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি সচেষ্ট হয়েছেন। পড়তে জানা অর্থাৎ শিক্ষিত মজুরের জবানিতে কবি কিছু আমাদের অর্থাৎ সমাজের কাছে বলতে চান। নিজেকে শিক্ষিত এবং ইতিহাস জানা মজুর হিসাবে প্রতিপন্ন করেছেন। সমাজের কাছে প্রশ্ন করেছেন। ইতিহাসকে গড়ে তোলে শ্রমজীবী খেটে খাওয়া মেহনতি মানুষরা, অথচ ইতিহাসের পাতায় থেকে যায় তারা চিরকাল অবহেলিত ও উপেক্ষিত। সেই উপেক্ষিত অবহেলিত মানুষের প্রতিনিধি হয়ে পড়তে জানা মজুর হয়ে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঐতিহাসিকরা এক পেশে ইতিহাস লেখে। আমাদের ঐতিহাসিকরা শুধু রাজা মহারাজার গুণকীর্তন দিয়ে ভরিয়ে রাখেন। সেখানে সভ্যতার গড়ার কারিগর যারা অর্থাৎ শ্রমজীবীরা চিরকাল বঞ্চিত থেকে যায়। তাহলে দেখো কবিতাটি আবার তাহলে শুরু করছি এবার লাইন বাই লাইন শুরু করছি। কে বানিয়েছিল 60 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? থিপস নীলনদের তীরে বিখ্যাত শহর, যে শহরে 60টি প্রবেশপথ ছিল। পড়তে জানা মজুরের প্রশ্ন। থিপস তৈরি করেছিল যে মজুরেরা, অথচ ইতিহাসের পাতায় লেখা আছে রাজাদের নাম। তো কবি এখানে প্রশ্ন করেছে থিপস বানানোর জন্য, 60 দরজাওয়ালা থিপস বানানোর জন্য সেই যে পাথরের দরকার ছিল, সেই পাথর কি রাজারা ঘাড়ে করে নিয়ে আসতো? তারপর বলছে, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? ব্যাবিলন হলো ইরাকের রাজধানী বাগদাদ থেকে 35 কিমি দূরে অবস্থিত, আর লিমা হচ্ছে পেরুর রাজধানী। তো ব্যাবিলন সভ্যতা কী হয়েছিল? বারবার বহিঃশত্রুর আক্রমণে ব্যাবিলন সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল। তো ব্যাবিলন সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর সে ধ্বংসপ্রাপ্ত বুকের উপর, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শ্রমজীবী মানুষরা কী করেছিল? নিজের শ্রম দিয়ে এই ব্যাবিলন শহরকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে এনেছে। অথচ ইতিহাসের পাতায় সেই শ্রমিকদের অবদানের কথা কোথাও লেখা নেই। আমরা কি দেখি? ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা, আমরা ইতিহাসে পড়েছি ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা ছিল হাম্মুরাবি। সে ঝুলন্ত উদ্যান অনেক কিছু সে তৈরি করেছিল, কিন্তু যারা তৈরি করেছিল তাদের নাম কোথাও নেই। কবি সেটাই বলতে চেয়েছিল। আর সোনার ঝকঝকে লিমা শহরটি খুব সুন্দর সুন্দর প্রাসাদ ছিল। সেই কবি সেটাই প্রশ্ন করেছিল, যারা এই প্রাসাদটা তৈরি করেছিল, সোনা ঝকঝকে লিমাটাকে সোনার মতন ঝকঝকে করেছিল, তারা কোন বাসায় থাকতো? তারপর বলছে, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? আমরা সবাই জানি চীনের প্রাচীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা অন্যতম। তো কবি এখানে বলেছেন যে চীনের প্রাচীর যারা তৈরি করেছিল, সেই যে রাজমিস্ত্রিরা, সেই রাজমিস্ত্রিরা কোথায় গেছে? তারা কি রাজমিস্ত্রিদের, যখন চীনের প্রাচীরটা তৈরি হয়েছিল সন্ধ্যায় রাজমিস্ত্রিরা কোথায় গিয়েছিল? কবি প্রশ্ন করেছেন। তারপর বলছে, জয়তরণের ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করল? সিজার। তৎকালীন রাজা জুলিয়াস সিজার বড় বড় দেশ জয় করতেন। সেই জয়ের স্মারক হিসাবে তোরণ মানে বড় বড় গেট তৈরি করতেন। তিনি যত যুদ্ধে জয়লাভ করেছেন তিনি কি করতেন? সেই যুদ্ধের জয়লাভের পর এক একটি তোরণ তৈরি করতেন। তো বলছেন যে জুলিয়াস সিজার যে তোরণ বানালো, এই যে সিজার এক একটা দেশ জয় করার পর তোরণ বানাতো, তো সেটা বানালো কে? পড়তে জানা মজুর প্রশ্ন করেছে।
আর সিজার যে জয় করলো, সিজার কি একাই জয় করলো? সেনাবাহিনীর দরকার ছিল না? সেটা পড়তে জানা মজুর প্রশ্ন করেছে। তারপরে বলি যে এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? বাইজেন্টিয়াম খুব সুন্দর একটা শহর, বাইজেন্টিয়াম, সেখানে অনেক প্রাসাদ রয়েছে। তো কবি প্রশ্ন করেছেন, সেখানে কি কোনো প্রাসাদে থাকতো? সবাই কি প্রাসাদে থাকতো? সেখানে কি কুঁড়েঘর নেই? কিন্তু যারা কুঁড়েঘরে থাকতো, ইতিহাসে কোথাও সেই কুঁড়েঘরে যারা থাকতো তাদের নাম কিন্তু লেখা নেই। এমনকি উপকথায় আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। উপকথা অনুযায়ী আটলান্টিস একটি দ্বীপ, সেখানে যখন সেই দ্বীপটি যখন ডুবে গিয়েছিল এবং রাতে যাতে কৃতদাসদের জন্য যে চিৎকার উঠেছিল, সেটা ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই কি? পড়তে জানা মজুরের পরবর্তী প্রশ্ন, আমরা সবাই জানি যে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার দিগ্বিজয় করেছে, ভারতের বিভিন্ন রাজ্য দেশ বিভিন্ন রাজ্য জয় করেছে। তা আলেকজান্ডারের কথা ইতিহাসের পাতায় লেখা আছে, আলেকজান্ডারের কথা আমরা সবাই জানি। কিন্তু এই যে আলেকজান্ডার যে জয় করেছিল, আলেকজান্ডার কি একাই জয় করেছিল? তার কি কোনো সেনাবাহিনী, তার কি কোনো সেনার দরকার ছিল না? কিন্তু সেই সব সেনাবাহিনীর কথা কোথাও ইতিহাসের পাতায় লেখা নেই। গলদদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। গলদ হচ্ছে ইউরোপের আদি বাসিন্দা, খুব যুদ্ধপ্রিয় একটি জাতি। তো ইতিহাসের পাতায় আমরা পড়েছি বা জানি যে জুলিয়াস সিজার কী করেছিল, সেই গলদদের সাথে যুদ্ধ করে জিতেছিল। কিন্তু এই যে যুদ্ধ করেছিল সিজার, শুধু সিজারের কথাই লেখা আছে, কিন্তু সেই সিজারের অন্য সবার কথা না থাকলেও, কেউ না থাকলেও সিজারের সাথে সিজার যে যুদ্ধ করতে যেত, তাকে নিদেন মানে অন্তত তাকে রান্না করে দেওয়ার মতন একজন রাঁধুনি তো অন্তত ছিল, যে রাঁধুনি যেসব খাবার খেয়ে সে যুদ্ধ করতে যেত। কিন্তু সেই রাঁধুনিদের নাম আমরা জানতে পারি না। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি? বিরাট আর্মাডা ছিল স্পেনের যুদ্ধজাহাজ। সেই যুদ্ধজাহাজটা যখন ডুবে গিয়েছিল, তখন আমরা কি জানি যে স্পেনের সম্রাট ছিল ফিলিপ, সেই যুদ্ধজাহাজটা ডোবার জন্য খুব কেঁদেছিল। তো কবি প্রশ্ন করেছেন, আর কেউ কাঁদেনি? সেই যুদ্ধজাহাজে যেসব সেনারা ছিল, সেই যে তারা যে মারা গেল, তার পরিবারের তার কেউ কাঁদেনি? তারা যে মারা গেছে, আর কি কেউ কাঁদেনি? সেটাই কবি প্রশ্ন করেছে। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক। কে জিতেছিল? একলাই সে? ইতিহাসের পাতায় খুললে সেই সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কথা সবাই জানে, যেখানে দ্বিতীয় ফেডারিক পার্সিয়ার রাজা ছিল, সে যুদ্ধে জিতেছিল। তো পড়তে জানা মজুর অর্থাৎ কবি প্রশ্ন করেছেন, সেই যে যুদ্ধ জিতেছিল সে কি একলাই জিতেছিল? আর কি কেউ ছিল না তার সাথে? পাতায় পাতায় জয় উৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে একজন মহামানব। ইতিহাসের পাতায় খুললে আমরা দেখি আজ অমুকের সাথে তার যুদ্ধ, বিভিন্ন রকমের যুদ্ধ, আর যুদ্ধে বিভিন্ন রাজাদের জয়। কিন্তু এই যে তারপরে কি একটা যুদ্ধ জয়ের পর একজন রাজা বা সম্রাট কী করতো? জয় উৎসব হতো। সেই জয় উৎসব করার জন্য, সেই জয় উৎসবের বিবরণের কথা আমরা সবাই জানি, কিন্তু এই জয় উৎসবের জন্য যে ভোজ মানে রান্না করে খাওয়া দাওয়া হতো, সেটাও তো বানানোর জন্য লোক ছিল। সেই লোকদের কথা কিন্তু কোথাও লেখা নেই বা জানা নেই। 10 বছরে একজন মহামানব। তো কবি এখানে ব্যঙ্গ করে রাজাদের মহামানব বলেছেন। নিজেরা নিজেদেরকে মহামানব বলতো, বিলাসবহুল জীবনযাপন করতো, প্রচুর টাকা খরচ করতো। সেসব খরচ মেটাতো কে? গরিবের রক্ত, গরিবের শোষণ করেই তারা এসব টাকা মেটাতো। এসব প্রশ্ন কিন্তু ইতিহাসে কোথাও লেখা নেই। এই যে খরচ মেটাতো কে, কত সব খবর, কত সব প্রশ্ন, এসব অনেক খবর, অনেক প্রশ্ন, যেগুলো ইতিহাসের পাতায় লেখা হয়নি। তাই অন্ধ ঐতিহাসবিদের চোখে আঙুল দিয়ে পড়তে জানা মজুরটি প্রকৃত ইতিহাসকে জানানোর জন্য একটি চেষ্টা করেছেন। তো এটাই ছিল পড়তে জানা মজুরের প্রশ্ন, পড়তে জানা মজুরের এক প্রশ্ন কবিতাটি।
তো কবিতাটি যদি ভালো লাগে, তোমাদের উপকারে লাগে, অবশ্যই লাইক করো। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।